আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। ল্যান্ড জিহাদ রুখতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর, বললেন দুটো কাজ বাকি, ধর্মান্তকরণের মতো জমি কেনাবেচাতেও আইন আনব। বদলের বাংলায় বিজেপি সরকারের 100 দিন, আসতে পারেন শাহ, রয়েছে একাধিক কর্মসূচি। ভুলে যেও না তুমি আমার আন্ডারেই মেয়র ছিলে, বিধানসভায় বিজেপি বিধায়ককে মনে করিয়ে দিলেন ফিরহাদ হাকিম। কিছু না করি কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা, কেষ্ট টুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলীপের। স্পিকারকে চিঠি অমিত শাহের, নিট ইস্যুতে সংসদে টানা আলোচনার প্রস্তাবে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির মাত্র 1 ভোটে উলটপুরাণ, তৃণমূল কংগ্রেসের সমর্থনে মালদহে রাম বাম ঘাসফুল সমীকরণে পঞ্চায়েত সভাপতি পদ্ম প্রতিনিধি। এতদিন সবাই এড়িয়ে যেতেন, 3 মাসেই নজরে পড়ল শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবাক প্রাক্তন মন্ত্রী সুভাষ। 24 ঘন্টার ম্যারাথন আলোচনার প্রস্তাব অমিত শাহের, উনি কি বলছেন যায় আসে না, সাফ জানিয়ে দিলেন রাহুল। রাজনীতিকরণ চাই না চাই না চাই না, সাদা থেকে আবার গেরুয়া রং হলো ফাইন আর্টস। সংসদ অচলে মরিয়ার রাহুলরা, বাধা পেরিয়ে 40 মিনিটে 10 বিল পাশ কেন্দ্রের, তাতে উঠছে প্রশ্ন। ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বাইয়ে, মৃত অন্তত 6, ধ্বংসস্তূপে আটকে বহু। তৃণমূল সাংসদরা পেছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে, স্পিকারের সাক্ষাতে প্রশ্ন অভিষেকের। চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে 19 বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ। বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনীভূত রূপ, পশ্চিমবঙ্গ একাধিক রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুভেন্দুর জেলে দেখতে চাই, নির্দেশের 24 ঘন্টার মধ্যেই কেশপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা টয় পাকড়াও। আমাদের প্রতীকে জিতে বিজেপি প্রীতি, দলবদলু সাংসদদের বরখাস্ত না করলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। শালবনী জমি দুর্নীতি মামলায় টানা 4 দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ, দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে। হুজুক বলেছিল তৃণমূল, অভয়াকাণ্ডের 2 বছর পর ফের 14ই আগস্ট রাত দখলের ডাক অগ্নিমিত্রার। তৃণমূল সরকারের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্রই বাতিল, রায় ঘোষণা করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে কত পাবে জানুন। শিশির অধিকারীর সঙ্গেই বিধায়ক হয়েছিলেন, সিপিএম করলেও প্রশংসায় ভরালেন শুভেন্দু, শুনে কি বললেন মহিষাদলের মাস্টারমশাই। রেখা বত্রার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, স্বামী কেশবানন্দের বিক্ষোভ বিজেপি বিধায়কের অনুগামীদের। স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে কেষ্টপুরে পুকুরে পড়লেন বধূ, প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় উদ্ধার নিথর দেহ। একাদশ দ্বাদশের কাউন্সিলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানালো এসএসসি, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সেক্টর 5-এ এতদিন ধরে এই সব চলছিল, কেউ ধরতেও পারেনি, সব পর্দা ফাঁস। বিধায়ক অসীমার ঘনিষ্ঠ গ্রেপ্তার, ধৃত তৃণমূলের পটলকে ডিম পটল ছুটতে থানায় গেলেন বিজেপি কর্মীরাই, হইচই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু। প্রশাসনিক বৈঠক শেষে পশ্চিমাঞ্চলে উন্নয়নের ঢালা বরাদ্দের কথা যেমন জানান, তেমনি ধর্মান্তকরণ বিরোধী এবং জমি কেনাবেচা নিয়ে কঠোর আইনের কথা বলেন মুখ্যমন্ত্রী। ধর্মান্তকরণ নিয়ে যে তাঁর সরকার ভাবনা চিন্তা শুরু করেছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ধর্মান্তকরণ নয়, এক ধর্মের নাগরিক অন্য ধর্মের নাগরিককে জমি বেচতে গেলে সেখানেও নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বাঁকুড়া থেকে সেই কথাই স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, আরও 2টো কাজ বাকি, ধর্মান্তকরণ এবং জমি কেনাবেচায় বিধিনিষেধ সম্পর্কিত বিল আনব। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, তা কার্যকর করার আগে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে 9 সদস্যের কমিটি সেই খসড়া বিল খতিয়ে দেখছে। শুভেন্দুর কথায়, আমরা কিছুদিনের মধ্যেই ইউসিসি আনতে চলেছি। মঙ্গলবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু। প্রশাসনিক বৈঠক শেষে পশ্চিমাঞ্চলের উন্নয়নে ঢালাও বরাদ্দের কথা যেমন জানান, তেমনি ধর্মান্তকরণ বিরোধী এবং জমি কেনাবেচা নিয়ে কঠোর আইন আনার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে, আর সেই টাকা নিয়ে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে, আর তা করতে
নয়া আইন আনবে তার সরকার, জানান শুভেন্দু। তার কথায় গরিবদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তনের ধারা চলছে, তা বন্ধ হবে। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা সীমান্তে জমি দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি, গোমাতার সম্মান করেছি, মহরমে তলোয়ার নিয়ে বার হতে দেইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি এক দেশ এক মুখ্যমন্ত্রী এক আইন আসবে। তারপর আমাকে আরও দুটি কাজ করতে হবে, প্রথমত ধর্মান্তকরণ আটকানো, আর দ্বিতীয়ত জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। প্রচলিত আইনে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও বিজেপি সবসময় বলপূর্বক ধর্মান্তকরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। রাজ্যে পালাবদলের পর ধর্মান্তকরণ বিরোধী আইন রাজ্যে আনার ব্যাপারে সুর চড়ান শুভেন্দু। তিনি স্পষ্ট জানান, লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ বরদাস্ত করা হবে না। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডে ইতিমধ্যেই চালু হয়েছে ধর্মান্তকরণ নিয়ে কঠোর আইন। দুটি আলাদা ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই আইনগুলিতে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের এই ধর্মান্তকরণ সংক্রান্ত আইন শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে অসমেও হিমন্ত বিশ্ব শর্মা সরকার অভিন্ন দেওয়ানি বিধির মধ্যেই দুটি আলাদা ধর্মাবলম্বীর বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সংস্থান তৈরি করেছে। ল্যান্ড জিহাদ শব্দটিও ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক প্রচারের অংশ। এই রাজ্যে পরিকল্পিতভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে বলে নির্বাচনের প্রচারেই বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। গুজরাট, অসম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে সরকারি কড়াকড়ি রয়েছে। এবার পশ্চিমবঙ্গেও তেমন আইন আনা হবে বলে জানালেন শুভেন্দু। পশ্চিমাঞ্চলে উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, বাঁকুড়া থেকে পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় ঢালা উন্নয়নের রুটম্যাপ তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমাঞ্চলের উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, আগে তৃণমূল সরকার এই অঞ্চলে উন্নয়নের জন্য নামমাত্র বরাদ্দ করেছিল। শুভেন্দুর কথায় 2021 সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিজেপি ভালো ফল করেছিল, আর এই কারণে এই জেলাগুলিকে বঞ্চিত করে রেখেছিল বিগত সরকার। তবে রাজ্যে পালাবদলের পর কেন্দ্রের নির্দেশে সেই ছবি পাল্টাচ্ছে তার সরকার, জানান শুভেন্দু। তার কথায়, তৃণমূল সরকার গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। তার মধ্যে মাত্র 6 কোটি টাকা খরচ হয়েছে। তবে আমরা বাজেটে এই দফতরের জন্য বরাদ্দ 1610 কোটি টাকা করেছি। তার মধ্যে 10 কোটি টাকা খরচ হবে কর্মীদের বেতনে, বাকি 1600 কোটি টাকা উন্নয়নের খাতে খরচ করা হবে। আগামী 3 মাসের জন্য পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলাশাসক, বিডিও, বিধায়ক, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ার। ডিপিআর এবং দরপত্রের প্রক্রিয়া শেষ করে পুজোর পর থেকে কাজ শুরু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে পিছিয়ে পড়া গ্রামগুলি চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক অঞ্চলে 50 লক্ষ টাকার কাজের লক্ষ্যমাত্রা নিয়েছে তার সরকার। গত 4 মে পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গত 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপি সরকার। 1-2 করে বদলের বাংলা পেরোতে চলেছে 100 দিন। সে কথা মাথায় রেখে এবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে তার বাংলায় আসার কথা। শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক হয়েছে। 3 দিনের এই সফরে শাহ এই বৈঠকে উপস্থিত থাকতে পারে বলে খবর। বিজেপির নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আগামী 19 আগস্ট। এই বিষয়টি মাথায় রেখেই মূলত অমিত শাহের এই সফর। সেই অনুযায়ী আগামী 20 আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। 21 এবং 22 তারিখ তার দলীয় সরকারি একাধিক কর্মসূচি থাকবে বলে সূত্রের খবর। এই সফরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে খবর। সেখানে প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ফলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে প্রশাসনিক বৈঠকগুলিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক হয়েছে। 3 দিনের এই সফরে শাহ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনজল বের করতে শুদ্ধকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। নিচুতলার বড় অংশে তোলাবাজি এবং দলবিরোধী কাজকর্ম চলায় বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে 250-র বেশি। দলবিরোধী অনৈতিক কার্যকলাপ করা হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, এই জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ। তাই এবার একেবারে জেলা স্তরেও দলের খোল নলচে বদলাতে বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছে বলে খবর। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই 12 জনের বেশি জেলা সভাপতিকে সরানো হতে পারে বলে খবর। এহেন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা ও হাওড়ায় বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যা। পুরো ভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের পথ প্রশস্ত করতে বুধবার বিধানসভার এক বিশেষ
একদিনের বিশেষ অধিবেশনে কলকাতা এবং হাওড়া পুরসভা সংক্রান্ত দুটি পৃথক সংশোধনী বিল পেশ করল রাজ্য সরকার। পাশাপাশি পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও আনা হয়। সংশোধনী বিল দুটি পাশ হলে ওয়ার্ড পুনর্বিন্যাসের ভিত্তিতে পূর্ববর্তী পুর নির্বাচনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে প্রশাসনের দাবি। বিল নিয়ে আলোচনায় শাসক ও বিরোধী দলের বিধায়করা অংশ নেন। এদিন হাওড়ার অনুন্নয়ন নিয়ে পূর্ববর্তী সরকারকে আক্রমণ করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিলের সমর্থনে মন্ত্রী উমেশ রায় বলেন, 2013 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। 2015 সালে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু 2018 সালে নির্বাচন না করিয়ে প্রশাসক বসানো হয়। তখন 6 মাসের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন করার কথা বলা হয়েছিল, কিন্তু 6 মাসের মেয়াদ বাড়তে বাড়তে 8 বছর কেটে গিয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিষেবার উন্নতির জন্যই বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল, তবে সেই প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি ছিল বলেও জানান তিনি। বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার প্রসঙ্গে ফিরহাদের বক্তব্যের সময় জিতেন্দ্র তিওয়ারি প্রশ্ন করেন, যিনি হাউসের সদস্য নন তার নাম নিয়ে নিলেন। জবাবে ফিরহাদ বলেন, জিতেন, আমি তোমার থেকে সিনিয়র, আমাকে বলতে হবে না যে আমি কোনটা বলতে পারবো আর বলবো না। ভুলে যেও না, তুমি আমার আন্ডারে মেয়র ছিলে। এরপর ঠিকাদারি প্রসঙ্গেও শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ফিরহাদ হাকিম উমেশ রায়কে উদ্দেশ্য করে বলেন, ঠিকাদারি নিয়ে কথা বলছেন আপনারা? উমেশবাবু, আপনি বলছেন? আপনাকেই তো দেখা গেল ঠিকাদারের সঙ্গে বৈঠক করতে, তা নিয়ে আপনার দলের কর্মী বিক্ষোভ দেখালো, টিভিতে দেখলাম। এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ফিরহাদ হাকিম উমেশ রায়কে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই বললেন, সত্যি একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই বললেন দুষলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্ট সম্পত্তি নিয়েও। 2022 সালে বাংলার মানুষ দেখেছিল মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়। তারপর জেলে থাকতেও হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীকে। পালাবদলের পর অর্থাৎ গত কয়েক মাসে একাধিক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্যে রয়েছেন মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা। বুধবার প্রাতঃভ্রমণে গিয়ে তৃণমূল নেতাদের পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়ে মুখ খুললেন দিলীপ। তিনি বলেন, বাংলার মানুষের এত সম্পত্তি কেউ কোনোদিন দেখেছেন? আমরা এতদিন জানতাম বড়লোক মানে ব্যবসায়ী মারোয়ারিরা, কিন্তু এদের তো দেখছি সবাই কোটি কোটি টাকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিছু না করেও বড়লোক হওয়া যায়। এরপর কেষ্ট প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ওই যে কেষ্টমণ্ডল কোনোদিন কোনো পদেও ছিল না, তার নাকি 550 কোটি টাকার বেশি সম্পত্তি। কিভাবে হলো? উল্লেখ্য, গত 31শে জুলাই টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা ছিল টুলুর। এছাড়াও নগদ পাওয়া গিয়েছে 53 লক্ষ টাকা। রয়েছে 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো এবং 63 গ্রাম প্লাটিনাম, 83টি ট্রাক এবং ডাম্পার, BMW, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি। শুভেন্দু আরও জানান, টুলুর মোট 21টি সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, রয়েছে 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার, সব মিলিয়ে কয়েকশো কোটির টাকার সম্পত্তির মালিক তিনি। ইতিমধ্যেই পাহাড় প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তার ম্যানেজার মিনার মণ্ডলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল 28.5 কোটি টাকা। সংসদে লাগাতার অচলাবস্থা কাটাতে এবার সরাসরি লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পিকারকে লেখা ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, নিট পরীক্ষা এবং ছাত্র আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যত খুশি সময় নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। শুধু তাই নয়, বিরোধী শিবিরের সমস্ত প্রশ্নের জবাব তিনি দিতে সংসদের অন্দরে টানা উপস্থিত থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। স্পিকারকে লেখা চিঠিতে তিনি কি লিখলেন অমিত শাহ? লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকেই নিট আন্দোলন নিয়ে আলোচনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে। এর পাশাপাশি শাহ মনে করিয়ে দেন যে এর আগেও চলতি বাজেট অধিবেশনে পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর উপর দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সময় বিরোধীদের কোনো সাংসদ নিট নিয়ে কোনো মতামত না দিলেও সরকার এই বিষয়ে ফের আলোচনা করতে রাজি। স্পিকারকে লেখা চিঠিতে অমিত শাহ আরও লিখেছেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, বিরোধীদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আজ থেকে যত ঘন্টা আপনারা উপযুক্ত মনে করেন তত সময় বরাদ্দ করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সদনে উপস্থিত থেকে এই আলোচনায় অংশ নিতে এবং বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। গণতন্ত্র আলোচনার উপর নিজের আস্থার কথা পুনর্ব্যক্ত করে শাহ চিঠিতে লেখেন, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। সুস্থ পরিবেশে যাতে সব পক্ষ তাদের মতামত রাখতে পারে তার জন্য বিরোধীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান তিনি। 24 ঘন্টার ম্যারাথন প্রস্তাব এবং বিরোধীদের অনীহা। এর আগে সংসদের অচলাবস্থা কাটাতে বিরোধীদের উদ্দেশ্যে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অমিত শাহ। তিনি জানিয়েছিলেন, বিরোধীরা লিখিতভাবে আবেদন জানালে বুধবার দুপুর 3টে থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত টানা 24 ঘন্টা তিনি সংসদে বসে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধীদের নিখোঁজ বা পলাতক সংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছিলেন, অধিবেশন শুরুর পর থেকেই তিনি নিয়মিত সংসদে আছেন, কিন্তু বিরোধী দলগুলি ইচ্ছাকৃতভাবে সংসদ চলতে দিচ্ছে না। যদিও
স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব বা চিঠির আবেদনকে পাত্তাই দেয়নি কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন, উনি কি বলছেন তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা ওর কোনো লেকচার শুনতে আগ্রহী নই। সরকারের তরফ থেকে বারবার আলোচনার দরজা খোলা হলেও রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের অনড় অবস্থানের জেরে সাংসদ ভবন চত্বরে রাজনৈতিক সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। মাত্র 2 জন জয়ী সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতিতে আস্ত বোর্ড গঠন, তাও আবার বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সমর্থনে সভাপতি নির্বাচিত হলেন বিজেপির এক একক সদস্য। মঙ্গলবার দুপুরে মালদহের মোথাবাড়ি থানার অন্তর্গত কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে এমনই নজিরবিহীন রাজনৈতিক ড্রামার সাক্ষী থাকলো জেলাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক তরজা এবং তলে তলে আসন সমঝোতার অভিযোগে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে 26 আসন বিশিষ্ট কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতিতে এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, যেখানে তৃণমূলের 13, কংগ্রেসের 11 এবং বিজেপির 2 জন জয়ী সদস্য রয়েছেন। কিন্তু গত 13 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দল ত্যাগ করেন তৎকালীন তৃণমূল সভাপতি অঞ্জলি মণ্ডল। এরপর জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার 11 আগস্ট নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য করা হয়। ভোটাভুটি প্রক্রিয়া অংশ না নিয়ে বিজেপির সদস্যদের নিরপেক্ষ থাকার স্পষ্ট নির্দেশ দিয়েছিল জেলা নেতৃত্ব, কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে বিজেপির 2 জয়ী সদস্যের মধ্যে অলোক মণ্ডল নামের এক সদস্য নির্বাচনে হাজির থাকেন। অন্য সদস্য নিবারণ ঘোষ অনুপস্থিত ছিলেন। সভা শুরু হতেই তৃণমূল সদস্য নজরুল ইসলাম সভাপতি পদপ্রার্থী হিসেবে বিজেপির অলোক মণ্ডলের নাম প্রস্তাব করেন। অবাক করা বিষয় হলো, সেই প্রস্তাবে সমর্থন জানান উপস্থিত তৃণমূলের 13 জন এবং কংগ্রেসের 2 জন বিক্ষুব্ধ সদস্য। অন্যদিকে কংগ্রেসের তরফে বিউটি মণ্ডলকে সভাপতি পদপ্রার্থী করা হলেও ভোটাভুটিতে তিনি মাত্র 9টি ভোট পান। ফলে ভোটাভুটির শেষে বিজেপির অলোক মণ্ডলই কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। ঘটনার পরে কালিয়াচক জুড়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কংগ্রেসের পরাজিত প্রার্থী বিউটি মণ্ডলের অভিযোগ, এখানেই স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল ও বিজেপির মধ্যে তলে তলে কি ধরনের আঁতাত চলছে। মাত্র একজন সদস্য উপস্থিত থেকে কিভাবে সভাপতি হয়ে যান? আমাদের দলেরও কয়েকজন বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূলের অন্তর্মহলেও ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। দলের বিক্ষুব্ধ শিবিরের একাংশের দাবি, পঞ্চায়েত সমিতিতে ভালো কাজ হচ্ছিল, তা সহ্য করতে না পেরে এবং দুর্নীতির স্বার্থে দলেরই এক শ্রেণীর সদস্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। রাজনৈতিক এই দোলাচলের মাঝে নবনির্বাচিত বিজেপির সভাপতি অলোক মণ্ডল অবশ্য কোনো রাজনৈতিক সমীকরণের কথা মানতে নারাজ। তার দাবি, এখানে কোনো দলবাজি বা গোপন সমঝোতা নেই। কংগ্রেসের বিউটি মণ্ডলকে সদস্যরা পছন্দ না করায় সবাই একজোট হয়ে আমাকে সমর্থন করে সভাপতি করেছেন। এদিকে দলীয় নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেওয়া এবং বিরোধীদের সমর্থনে সভাপতি হওয়াকে একেবারেই ভালো চোখে দেখছে না পদ্ম শিবির। বিজেপির জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, অলোক মণ্ডলের এই শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন প্রাক্তন বিধায়করা। পূর্বতন সরকারের আমলে বারবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি, কিন্তু বর্তমান অধ্যক্ষকে একবার বলার পরই বুধবার বিধানসভায় প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় অবাক বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বাসন্তীর প্রাক্তন আরএসপি বিধায়ক সুভাষ নস্কর। এদিন বিধানসভায় প্রাক্তন বিধায়ক সুভাষ নস্করের প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও। এদিন বিধানসভায় প্রাক্তন বিধায়কেরা চিকিৎসা ভাতা মাসিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণা করতে গিয়েই প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের অতি সাধারণ জীবনযাত্রার প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। সুভাষ নস্করের প্রশংসায় মুখ্যমন্ত্রী সম্প্রতি সমাজ মাধ্যমে প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের বাজার করের একটি ভিডিও ভাইরাল হয়। এদিন সেই ভিডিওর কথা উল্লেখ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমি ভিডিওতে দেখলাম বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর স্টেশনে বসে আছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, সুভাষ দা আপনি এখানে প্রত্যেক দিন আসেন? উনি বললেন, হ্যাঁ আসি, বাজার করি। তিনি আরও বলেন, খবরের কাগজ পড়ি, চা খাই। সুভাষ নস্করের পাশাপাশি মহিষাদলের প্রাক্তন সিপিএম বিধায়ক দীনবন্ধু মণ্ডলেরও প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। কি বললেন সুভাষ নস্কর জানিয়েছেন, প্রাক্তন বিধায়কের কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। পেনশন না বাড়ালেও অন্ততপক্ষে যাতে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয় সেই অনুরোধও করা হয় তৃণমূল আমলের পরিষদীয় মন্ত্রী এবং প্রাক্তন অধ্যক্ষকে। সুভাষ নস্কর বলেন, এতদিন ধরে বারবার আগের সরকারের পরিষদীয় মন্ত্রী অধ্যক্ষকে আমরা চিকিৎসা ভাতা বাড়ানোর কথা বলে এসেছি। তখন প্রাক্তন অধ্যক্ষ বারবার বিষয়টি মুখ্যমন্ত্রী দেখবেন বলে এড়িয়ে যেতেন। আর এখনকার অধ্যক্ষকে একবার বলার পরে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসলো, এটা আমাদের সৌভাগ্য। একদিন বিধানসভায় সুভাষ নস্করের সাধারণ জীবনযাপনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, যখন বিধায়ক মন্ত্রী হয়নি তখনও তো এভাবেই বাজার করতাম। মন্ত্রী থাকার সময় রাজভবনের কোয়ার্টারেও নিরাপত্তা রক্ষীর সঙ্গে রান্না করে খেতাম। ফলে আমার জীবনে সেভাবে কোনো পরিবর্তন আসেনি। যখন মন্ত্রী ছিলাম সরকারি কাজের জন্য সরকার যেটুকু সুবিধা দিয়েছে সেটুকু নিয়েছি।